আমি যে লুঙ্গি পরেই বেরিয়ে এসেছি একবারও বলবে না আমাকে? সব তো তোমার জন্য হয়েছে। ওয়ালেট, ফোন কিছুই তো নিয়ে আসেনি। বোকার মতন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল কুহু। বাকি আমি ভেঙেছিলাম। নিজে অপরাধ করেছেন তাই হসপিটালে নিয়ে এসেছেন, নয়তো আসতেন নাকি? দোষ করবেন নিজে, ভুলও করবেন নিজে, আর দোষারোপ করবেন আরেকজনকে। এ কেমন বিচার? পাল্টা আর কিছু বলল না রওনক। কুহুকে বসিয়ে রেখে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। কুহু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রওনক ভাইয়ের চোখে মুখে স্পষ্ট বিরক্তি প্রকাশ পাচ্ছিল যেন। এই লোককে বোঝা সত্যি মুশকিল। এতক্ষণ কেবল দায়িত্বের কারণে কুহুকে নিয়ে এভাবে ছুটেছে, অথচ বোকা কুহু কত কিছু ভেবে বসে আছে। সকালে নাস্তা তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। ডাইনিং অপেক্ষা করছেন রাশেদ জামাল আর রিশা। মেয়ের সঙ্গে টুকিটাকি আলাপ করছেন রাশেদ জামাল, বেশিরভাগটা রওনকের বিষয় নিয়ে। ছেলেকে এভাবে বিয়ে করিয়ে যে বাবা মা খুশি নয় সেটা বেশ বুঝতে পারছে রিশা। আগে প্রায়শই এই বিষয়টা নিয়ে ভীত থাকতো সে। রওনা কিভাবে সামলিয়ে নেবে পরিবারকে, অথচ কত সহজেই তাদের বিয়েটা হয়ে গেল একদম অবাস্তব, অকল্পনীয়ভাবে। তবুও রিশার কোথাও একটা সন্দেহ কাজ করে। এর পেছনে রওনকের হাত নেই তো? নয়তো বিয়ের দিনই কেন বড় উপস্থিত হবে না? ভাইয়া কি আবার ছেলেটাকে গুম করে দিল? কুহুর জন্য সে সবই করতে পারে, এতে সন্দেহ নেই। যদিও এমন কিছু হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। ভালোবাসে এভাবে জয়ের পক্ষে নয় রিশা। সুযোগ পেলে অবশ্যই রওনককে জিজ্ঞেস করবে সে। টেবিলের উপর গরম গরম পরোটা আর আলু ভাজি রাখলেন শারমিন বেগম। অর্ধবয়সী নারীর কপাল চুয়ে পড়ছে ঘাম। পাশের চেয়ারে বসলেন তিনি। মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে পরোটার প্লেট টেনে নিল রিশা। বাবার পাতে তুলে দিল। আজকে ঘুম থেকে জাগতে একটু দেরি হয়ে গেছে তার। সকাল সকাল উঠলে হয়তো মাকে সাহায্য করতে পারত। অবশ্য শারমিন বেগম কোনো কাজে হাত দিতে দেন না মেয়েকে। পরোটা ছিঁড়ে খানিকটা মুখে পড়ে বললেন রাশেদ জামাল। ছেলের বউ তো এসে গেছে, এখন আর কোনো কষ্ট করতে হবে না তোমাকে। কিছুটা দায়িত্ব কুহুকে বুঝিয়ে দিও। স্বামীর কথার প্রত্যুত্তরে কিছু বলল না শারমিন বেগম। মনে শান্তি আনন্দ থাকলে খুশি মনে তিনি সংসারের ভার ছেলে বউয়ের হাতে অর্পণ করতেন। কেন জানি কুহুকে তিনি পুত্রবধূর স্থানে ভাবতেই পারেন না। রওনা যদি সবটা মানতে পারে তাহলে এখানে আর বলার কিছু থাকে না, শোভা পায় না। অবশ্য কুহুর সঙ্গে ছেলেটাও যেভাবে ও বাড়িতে পড়ে আছে, এতে বোঝা যায় এই বিয়েতে রওনকের কোনো আপত্তি ছিল না। সব যেন স্বাভাবিক। রিশা নিঃসুপ খাওয়ায় মনোযোগী হলো। রাতে আফসানা বেগমের রুমটায় রওনাক আর কুহুকে থাকতে দেওয়া হয়েছে। এই রুমের খাটটা মোটামুটি চওড়া, তবে লম্বাই কম। আগেকার দিনের খাট। কুহু ঠিকঠাক ঘুমোতে পারলেও রওনাকের পা মিলতে কষ্ট হয়ে গেছে। সারা রাত একটুখানির জন্য ঘুমায়নি সে। সর্বক্ষণ কুহুকে নজরে রেখেছিল। নিজে ব্যথা পেলেও বোধহয় এতটা কষ্ট হতো না রওনাকের। গোটা এক রাত পার করেছে ঘুমন্ত কুহুর দিকে তাকিয়ে। সকাল হয়ে গেছে সেই কখন, এখন বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। জানালার পর্দা টেনে রুম অন্ধকার করে রেখেছে রওনাক, পাছে কুহুর ঘুমের ব্যাঘাত না ঘটে যায়। খানিকটা উবু হয়ে কুহুর কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো আলগোছে সরিয়ে দিল রওনাক। ভারী নিঃশ্বাস পড়ছে কুহুর। ঘুমের অতল সায়ে রয়েছে। বেশ ঘোর লাগা চোখে তাকিয়ে রইল রওনাক। এই মেয়েটাকে ভালোবাসার নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আজও দিতে পারেনি তার মন। কি ছিল কুহুর মাঝে? সরলতা? পাগলামো? কথাগুলো ভাবতে ভাবতে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। হঠাৎ ভীষণ অবাধ্যের মতন একটা কাজ করে বসলো রওনাক। কুহুর ঘুমের সুযোগ নিয়ে অতরষ্টে আলতো চুমু খেল। কিঞ্চিত নড়ে চড়ে উঠল কুহু। দ্রুত উঠে বসলো রওনাক। ঘড়িতে তাকাতেই দেখলো 8টা বাজে। ভার্সিটিতে যেতে হবে তাকে। ঘুমন্ত কুহুর দিকে শেষবারের মতন তাকিয়ে উঠে বেরিয়ে গেল সে। তোহা অনেকক্ষণ আগে নাস্তা তৈরি করে নিয়েছে। রওনাককে দেখেই ডাকলো। রওনাক জানালো সে বাড়িতে গিয়েই খেয়ে নেবে, এখন একদম সময় নেই তার। কালকের ভেজা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো কোনো রকম পাল্টে নিল রওনাক। যাবার আগে তোহাকে বলে গেল কুহুর যেন খেয়াল রাখে। আফসানা বেগম তোহার সঙ্গে খানিকটা রাগ হলেন রওনককে না খাইয়ে ছাড়ার জন্য। বসার ঘরে খবরের কাগজ নিয়ে বসেছেন শারমিন বেগম। কলিং বাজতেই রিশাকে ডেকে পড়লেন খুলে দিতে। নিজের রুম ছেড়ে বেরিয়ে আসলো রিশা। দরজা খুলে রওনককে দেখে খানিক যেন অবাকই হলো। পাশ কাটিয়ে ভেতরে চলে গেল রওনক। শারমিন বেগম নিশ্চুপ তাকিয়ে রইলেন। ছেলে একবার তাকানোর প্রয়োজনটুকু মনে করলো না। রিশা ছুটে গেল রওনকের পেছন পেছন। রুমের কাছে আসতে রিশা প্রশ্ন ছুড়ল। ভাইয়া, তোকে কিছু জিজ্ঞেস করার আছে। ঘাড় ঘুরিয়ে তাকালো রওনক। পরক্ষণে জানালো এখন বেঘরে এসে পরক্ষণে জানালো এখন বেরোবে সে। কথা পরে শুনবে। রিশা চট করেই মনে হলো ভাইয়ার তো ভার্সিটি আছে। বেমালুম ভুলে গিয়েছিল সে।
পরের ইয়ারের জন্য আজকে বই কিনতে বের হবে রিশা। রওনককে বলল বিকেলে একটু সময় দিতে তাকে। আজকে কোচিং নেই রওনকের, সপ্তাহে 3 দিন থাকে। এটা খুব ভালো করেই জানে রিশা। রওনক জানালো বিকেল 5টায় ফ্রি হয়ে কল দেবে রিশাকে। অগত্যা সায় জানিয়ে চলে গেল রিশা। প্রশ্নগুলো বিকেলের জন্য তোলা রাখলো। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙলো কুহুর। পাশে তাকাতে দেখলো রওনক নেই। কিছুটা যেন চমকে উঠল। কাল রাতে এই ঘরে যে লোকটার ঘুমোতে কষ্ট হয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিল সে। কুহুর পায়ের জন্য কোনায় এইটুকু জায়গা নিয়ে কোনো রকম শুয়েছিল। আফসানা বেগম নাস্তা হাতে মেয়ের রুমে আসলেন। চোখে মুখে এক তৃপ্তির হাসি লেপ্টে আছে। বিয়ের পর মেয়েকে সুখী থাকতে দেখলে বোধহয় সকল মায়েরই ভালো লাগে। কালকে থেকে আজকে পায়ের ফোঁড়া ভাবটা অনেকটা কমে গেছে। তবুও ডাক্তার বলেছে সম্পূর্ণ রেস্টে থাকতে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইল কুহু। আফসানা বেগম জানালেন মুখ ধোয়ার জন্য পানি আর ব্রাশ এনে দেবেন। কুহু যেন পড়ল মহাবিপত্তিতে। সে তো বাথরুমেও যাবে। হুট করে তার মনে হলো রওনক ভাই থাকলে এক্ষুনি কোলে তুলে নিয়ে যেত, কোনো সমস্যাই হতো না। এখন একা যাবে কি করে সে? পরক্ষণে চোখ মুখ খিচিয়ে নিয়ে স্বগোক্তি করলো, ছি কুহু, এইসব নির্লজ্জের মতো কি ভাবছিস? বেশরম লোকটার সঙ্গে থাকতে থাকতে তুইও তো লাজহীন হয়ে যাচ্ছিস। ছেলে আয়াসকে কোলে নিয়ে কুহুর রুমে আসলো তোহা। ঠোঁটের কোণে মিটি মিটি হাসি। খানিকটা গলা ছেড়ে বলল, কি ননদি, মুখটা শুকনো চিন্তিত লাগছে কেন? জামাইকে মিস করছো? তোহার কথায় চোখ তুলে তাকালো কুহু। কোনো উত্তর দিল না। শব্দ করে হেসে বলল তোহা, বুঝতে পারছি তোমার কষ্ট। ইস, তোমার সুপারহিরো হাজবেন্ড এখানে থাকলে এখনই কুলে তুলে ওয়াশরুমে নিয়ে যেতাম। আমাদের গায়ে বাপু অত জোর নেই। আমার কি পারি? আমি একাই যেতে পারি। নাক ফুলিয়ে বলল কুহু। ততক্ষণে পানি আর ব্রাশ নিয়ে চলে এসেছেন আফসানা বেগম। ছেলেকে শাশুড়ির কোলে দিয়ে বেরিয়ে গেল তোহা। পরক্ষণে এলবো সাপোর্ট হ্যান্ডস্টিক নিয়ে আসলো। কুহু হা করে তাকিয়ে আছে। এটা তো পঙ্গু মানুষরা ব্যবহার করে। তোহা জানালো ফুয়াদেটা কিনে দিয়ে গেছে। রওনকের অবর্তমানে তো আর কুহুকে কোলে তোলার কেউ নেই। কুহু যেন খুশি হলো খুব। স্টিক দুটো হাতে নিয়ে নেমে গেল খাট থেকে। বিকেল নাগাদ রওনককে নিয়ে বই কিনলো রিশা। বাড়িতে যাওয়ার জন্য বারংবার তাড়া দিচ্ছিল রওনক। বাড়িতে কুহুর চিন্তা হচ্ছে তার। ও বাড়ির কারো ফোন নাম্বার নেই যে জিজ্ঞেস করবে। রিশা বায়না ধরল বার্গার খাবে। না খেয়ে কোনো মতে যাবে না সে। বোনের আবদার পূরণ করতে রাজি হলো রওনক। রিশার উদ্দেশ্য প্রশ্নের উত্তর জানা। রেস্টুরেন্টে প্রবেশ করে বার্গার অর্ডার করলো রওনক। আর 4টে পার্সেল করতে বলল। রিশা বসলেও রওনক দাঁড়িয়ে রইল। হাত ঘড়ি দেখছিল বারবার। রিশা বুঝতে পারছে ভাই তার খুব তাড়া নিয়ে আছে। নতুন বউকে চোখে হারাচ্ছে। আমি তোর বিয়ের রহস্য জানতে চাই ভাইয়া। এখন তুই কাকতালীয় বলে চালিয়ে দিতে পারবি না। সত্যি করে বলতো, ছেলেটাকে কি করেছিস তুই? কোনো ক্ষতি করিসনি তো? সোজা প্রশ্ন রিশার। পাশ ফিরে তাকালো রওনক। ভেবেছিল রিশা বোধহয় ভুলে গেছে বিষয়টা। ভাইয়ের চমকিত মুখের দিকে তাকিয়ে ফের বলল রিশা, তুই হয়তো এমন কিছু ঘটিয়েছিস ভাইয়া। এইটা না হয় বাবা মাকে রাজি করাতে পারবি না বলে করেছিস, কিন্তু কুহু, ও কি মন থেকে তোকে বিয়ে করেছে? তুই তাকে ভালোবাসিস, এটা তো তাকে জানালিও না। আমার মনে হয় দুটো মানুষ মন থেকে রাজি না হয়ে বিয়ের মতো সম্পর্কে আবদ্ধ হওয়া উচিত নয়। বলতে গেলে তুই ছলচাতুরি করেছিস। বিয়ের দিনও কুহুর মুখে ভয়ানক চিন্তার ছাপ ছিল। তোকে বিয়ে করতে ভয় পাচ্ছিল মেয়েটা। সব শেষে বিয়ে করে কি মনে হচ্ছে, সার্থক তুই? এটা আদতে পূর্ণতা বলে ভাইয়া। রিশার কথার মাঝে ওয়েটার বার্গার দিয়ে গেল। চেয়ার টেনে রিশার মুখোমুখি বসলো রওনক। তপ্ত শ্বাস ফেলে বলল, কুহুর ভালোবাসা না পাওয়া অবধি এই সম্পর্কটাকে পরিপূর্ণ বলবো না আমি। হ্যাঁ, এটা সত্যি আমি কৌশল খাটিয়ে বিয়ে করেছি, তবে অন্যায়ভাবে কিছু নয়। কুহুকে আমার মনের কথা জানানোর মতো পরিস্থিতি ছিল না। কুহু যদি আমাকে প্রত্যাখ্যান করতো, আর বাকি হচ্ছে বাবা মা, আমি তাদের একমাত্র ছেলে। তাদের বিরুদ্ধে যাওয়া আমার জন্য মোটেও সহজ হতো না রিস। আমি আমৃত্যু অপেক্ষা করে থাকবো কুহুর ভালোবাসা পাবার জন্য। শুধুমাত্র হারিয়ে ফেলার ভয় থেকে আমি এত নাটক সাজিয়ে বিয়ে করেছি। কুহুর প্রতি আমার অনুভূতি এখনও প্রকাশ করিনি, নীরবেই বয়ে বেড়াচ্ছি। ও একদিন নিজে থেকে আমাকে ভালোবাসি বলবে। যেদিন মেয়েটা নিজে থেকে ভালোবাসা উপলব্ধি করবে, সেদিন আমার অনুভূতির মূল্য বুঝবে। এখন বললে হয়তো ভাববে বিয়ে হয়ে গেছে বলে আমি তার সাথে সমঝোতায় আসতে চাচ্ছি। আমাকে বোঝার জন্য কুহুকে আমি অফুরন্ত সময় দিয়ে দিয়েছি। চলছে, চলুক না এভাবেই। ভাইয়ের কথার প্রত্যুত্তরে কিছু বলল না রিশা। তপ্ত শ্বাস ফেলে বার্গারে কামড় বসালো।
মেয়েদের তুলনায় ছেলেদের ভালোবাসা ক্ষমতা বেশি হয়। একটা ছেলে চাইলে তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিতে পারে, যেটা হয়তো একটা মেয়ের ক্ষেত্রে অতটা সহজ হয় না। কুহু নিঃসন্দেহে ভাগ্যবতী। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? রওনাকের দিকে তাকিয়ে বলল রিশা। তা কি এমন নাটক সাজালি তুই? রওনাক হাত ঘড়ি দেখছিল, মুখ তুলে তাকিয়ে বলল, নাটক বলতে বিয়েটা শুরু থেকে আমার সঙ্গেই ঠিক ছিল। কুহুর বিয়ের শাড়ি কেনা থেকে শুরু করে গহনা সব আমার টাকায় আর আমার পছন্দে। শুধু বরটা বদলেছে, সেটাও প্ল্যান মাফিক। এখানে অপরাধ কিছুই হয়নি। ভাইয়ের প্ল্যানের কথা শুনে কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল রিশা। প্রেমে পড়লে বোধহয় কত রকম চমৎকার সব চিন্তাভাবনার উদয় হয় মাথায়। কি জানি, অত কিছু বুঝতে পারল না রিশা। খাওয়া শেষ হতেই তাড়া দিল রওনাককে। বিল মিটিয়ে বেরিয়ে গেল দুজন। আকাশে ভেসে থাকা শুভ্র মেঘগুলো ক্রমেই ছাই রাঙা হয়ে যাচ্ছে। সন্ধ্যের প্রস্তুতি নিচ্ছে আকাশ। জানালার গ্রিল ধরে অম্বর দেখায় মত্ত কুহু। সারাদিন আজ অন্যরকম এক চিন্তায় মন খচখচে হয়ে আছে তার। রওনাক ভাই বোধহয় কুহুকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। কেনই বা সেদিন দায় নিতে গেলেন তিনি? লোকে যা বলার কুহুকে বলতো, তার তো কোনো সমস্যা ছিল না। কুহুর সঙ্গে পূর্ণাঙ্গ সংসার করতে আরও সময় চায় রওনাক ভাইয়ের। আদৌ এই সম্পর্কের শেষ পরিণতি কি জানে না কুহু? রওনাক ভাইয়ের সঙ্গে বিয়ের কথা উঠতেই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল সে। ভেবেছিল নামমাত্র বা লোক দেখানো বিয়ে করছেন রওনাক ভাই, যেন কুহুর ঘাড়ে কোনো বদনামের বোঝা না চাপে। এখন মনে হচ্ছে সম্পূর্ণ দায়িত্বশীল একজন স্বামী সে, যেন সব কিছু স্বাভাবিক। তবে কি রওনাক ভাই চায় কুহুর সঙ্গে সংসারটা টিকে থাকুক আজন্ম? এত মন দিয়ে কি ভাবছো? কিভাবে কিভাবে রওনক ভাইকে জ্বালানো যায়, তাই তো? গম্ভীর পুরুষসুলভ কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল কুহু। বাইরে তখন ঘটা করে সন্ধ্যার আয়োজন। ক্লান্ত মুখে এক চিলটে হাসি রওনাকের। হাতে একটা ব্যাগ, বোঝা যাচ্ছে এতে খাবার হবে হয়তো। ততক্ষণে প্যাকেট থেকে অনেক রকম চকলেট, চিপস, স্ন্যাক্স বের করলো রওনাক। কুহু গভীর মগ্ন হয়ে দেখছিল বলিষ্ঠদেহী পুরুষকে। অবশেষে কি সব মানিয়ে নেওয়ারই প্রচেষ্টা চালাচ্ছেন রওনাক ভাই? এভাবে টেকে সম্পর্ক? নিখুঁতভাবে অভিনয় করাও তো সম্ভব নয়। রওনাক এগিয়ে এসে কুহুর পায়ের সামনে বসলো। আলতো হাতে নিজের কোলে টেনে নিল আঘাতযুক্ত পাটা। বার কয়েক চোখের পাতা ঝাপটা নিয়ে অপ্রতিভ হলো কুহু। ঈষৎ লজ্জাভাব ঝেঁকে ধরল তাকে। ব্যথাযুক্ত স্থানে আঙুল চালাচ্ছে রওনাক, দৃষ্টি করুন। মুখের আদল বলছে যেন আঘাতটা সে পেয়েছে। আমতা আমতা করে বলল কুহু। আপনি তো মাত্র ফিরলেন, ফ্রেশ হয়ে নিন। আমি ভাবিকে বলছি খাবার দিতে। দৃষ্টি তুলে তাকিয়ে বলল রওনাক। লাগবে না, বাড়ি চলে যাবে। তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসছি। এখানে দুজনের থাকতে কষ্ট হয়ে যায়। রওনকের কথায় অবাক হয়ে তাকালো কুহু। এই ভাঙা পা নিয়ে যাবে কি করে? এখানে তো তোহা ভাবি দেখাশোনা করে, ওখানে গেলে রিশার কষ্ট হয়ে যাবে। রওনককে চলে যাবার কথাও বলতে পারল না কুহু। মাথা নিচু করে মিনমিন করে জানালো, পা ভালো হওয়ার আগ অবধি এখানেই থাকবে সে। রওনক নাছোড়বান্দা, আগামীকাল তার ছুটি। সম্পূর্ণ সময়টা সে কুহুর জন্য বরাদ্দ করে দেবে। তাছাড়া বারবার এভাবে শ্বশুরবাড়ি চলে আসাটা নিজের কাছে দৃষ্টিকটু আর লজ্জাকর লাগছে। বাড়িতেও হয়তো বাবা মা কত কিছু ভাবছে। কুহু পাল্টা আর কিছু বলল না, কেন জানি বলতে পারল না। রওনক ভাই সম্মুখে আসলেই সব তালগোল পাকায়। মস্তিষ্ক তখন অকেজো হয়ে যায়, বুক ঢিপ ঢিপ করে। অদ্ভুত সেই অনুভূতি। রওনকের ঠোঁটের কান্নিসে বিশ্বজয় করা হাসি। কুহু এত সহজে মেনে যাবে ভাবেনি। মোটা মাথায় বুদ্ধিশুদ্ধি হচ্ছে বোধহয়। কুহু এক শর্ত দিয়ে বসলো, সে নিজে হেঁটে যাবে এলবো সাপোর্ট স্টিক দিয়ে। কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে রাজি হলো রওনক। বাড়ির কাছে আসতেই রিক্সা থেকে নেমে দাঁড়ালো রিশা। ভাইয়ের কথা ভাবতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো। সে আসলেই বউ পাগল, জগৎ সংসার বলে একেবারে মজেছে ভালোবাসায়। বাড়ির কথা বুঝি খেয়ালই নেই। সোজা অন্য রাস্তা ধরে কুহুদের বাড়ি চলে গেছে। আচমকা দূরে দৃষ্টি বদলে দেখলেও রাতিম হেঁটে আসছে। ঘাড় ঘুরিয়ে রিশাদের বাড়ির দিকে তাকাচ্ছে বারবার। বেশ জোরালো স্বরেই ডাকলো রিশা। অনেকটা যেন হকচকিয়ে উঠলো রাতিম। হাসার চেষ্টা করে এগিয়ে আসলো। এই মুহূর্তে রিশাকে বোধহয় বাইরে আশা করেনি। কি রাতিম ভাই, আপনি চোরের মতন আমাদের বাড়ির সামনে দিয়ে চুপি চুপি চলে যান, অথচ বাড়িতে যান না। এটা কেমন বিচার? বহু কষ্টে হাসি ধরে রাখার চেষ্টা করে বলল রাতিম। হ্যাঁ যেতাম, কিন্তু আমি তো এই সময়টাতে একজন স্টুডেন্টকে পড়াই। এই তো গলির পরেই বাসা, তাই হুটহাট তোমার সঙ্গে কেমন দেখা হয়ে যাচ্ছে কয়দিন যাবৎ। দেখেছেন, আপনি এখানেই পড়ান, অথচ
আমাদের বাড়িতে আসেন না। ভাইয়াও নিশ্চয়ই জানে না, নয়তো এত সহজে ছাড়তো আপনাকে। হ্যাঁ মানে রৌনক জানে আমি এই গলিতে টিউশন পড়াই। শুনেছি হুট করে নাকি বিয়ে করে নিয়েছে সে। এখন হয়তো বিজি, তাই বন্ধুকে নিমন্ত্রণ করার সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আসলে হুট করে ভাইয়ার বিয়েটা হয়েছে। সমস্যা নেই, আপনি আসুন তো, আমি নিমন্ত্রণ করছি। রাতিম যেন বিপত্তিতেই পড়ল। রওনক শালা যদি এত গন্ডগোল না বাঁধাতো তাহলে রিসা একবার বলতে চলে যেত সে। এখন তো আর সে উপায়ও নেই। মাথায় বিন্দু বিন্দু ঘাম জ্বলল রাতিমের। হাত ঘড়িতে তাকিয়ে নিয়ে ব্যস্ত স্বরে জানালো সময় নেই তার হাতে। ছুটির পর অবশ্যই যাবে। আপাতত এখান থেকে পালাতে পারলেই যেন বাঁচে। অগত্যা আর কিছু বলল না রিসা। চলে যাবার জন্য পা বাড়াতেই হাত থেকে মোটা মোটা বইগুলো খসে পড়ল রাস্তায়। এতক্ষণ যাবৎ হাতে রাখা কষ্টকর হয়ে পড়ছিল। রাতিম দ্রুত ঝুঁকে বসলো বই নেওয়ার জন্য। বাদ সাধল রিসা। ততক্ষণে বইগুলো তুলে নিয়ে উঠে দাঁড়ালো রাতিম। রিসার দিকে বাড়িয়ে ধরল। রিসা হাত বাড়াতেই চমকে উঠল রাতিম। গোলাপি রঙা হাতের তালুতেই রক্ত জমাট বেঁধে আছে যেন। হঠাৎই কেমন বিচলিত হয়ে উঠল রাতিম। এদিক সেদিক তাকিয়ে ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো। রিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারল না। রিসাকে হাতে পানি ঢালার জন্য বলল রাতিম। তক্ষণি নিজের হাতের দিকে খেয়াল করলো রিসার। পরক্ষণে রাতিমের পানে তাকালো। কেমন চিন্তিত লাগছে। অচেনা একটা লোকের কাছে এরকম যত্ন পেয়ে খানিক অপ্রস্তুতি হলো রিসা। রাতিম ভাই সত্যি চমৎকার ব্যক্তিত্বের একজন পুরুষ। যত দেখছে তত মুগ্ধ করছে তাকে। বাধ্য মেয়ের মতন বোতল খুলে হাতে পানি ঢাললো রিসা। এতক্ষণ যাবৎ জ্বালা করছিল, কিন্তু ততটা খেয়াল করেনি। রিসার হাতে এই ভারী বইগুলো তুলে দিতেও খারাপ লাগছে রাতিমের। তবে কিছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে বইগুলো দিয়ে এক মুহূর্ত দাঁড়ালো না সে, চলে গেল। রিসা অবাক হলো। ভেবেছিল রাতিম ভাই বুঝি ঘর অবধি তাকে পৌঁছে দেবে। আফসানা বেগম নাচরবান্দা। মেয়ের জামাইকে খাইয়ে তবে ছাড়লেন। না খেয়ে গেলে শোভা পায় না এটা। তোহা বেশ অনেকবার থাকার জন্য বলল। রওনক রাজি নয়। সকলের মাঝে কুহু নিশ্চুপ ছিল। রওনকের পাগলামো যত দেখছে অবাক হচ্ছে তোহা। অবশেষে রাত 8টার পর কুহুকে নিয়ে বেরিয়ে গেল রওনক। সবার সামনে কুহু এলবো সাপোস্টিকে ভর দিয়ে হাঁটলেও সিঁড়ির কাছে আসতে ধূপ করে কোলে তুলে নিল রওনক। দৃশ্যটা পেছন থেকে ঠিকই নজরে পড়ল তোহার। মুচকি হেসে উঠল সে। নিচে নেমে সিএনজি ডাকলো রওনক। কুহু অবাক হলো। এইটুকু জায়গা তো হেঁটেই চলে যাওয়া যায়, শুধু 3টে করি। সিএনজি আসতেই দরদাম করলো রওনক। এখান থেকে ভাড়া 50 টাকা চাইলো সিএনজি চালক। শুনে কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চোখে মুখে তেজ নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সে। এখান থেকে ওখানে 20 টাকা দিলেও তো বেশি হয়ে যাবে। যেই দেখেছেন আমার পা ভাঙা অমনি সুযোগে এত টাকা ভাড়া চেয়ে বসে আছেন, তাই না? এটাই কি আপনাদের বিবেক? যাবো না আপনার সিএনজিতে। একটুখানি রাস্তা আমার বর কোলে তুলে নিয়ে যেতে পারবে আমায়। সিএনজি চালক ভূত দেখার মতন দেখছে কুহুকে। রওনক নির্বাক হয়ে তাকিয়ে আছে কুহুর দিকে। এইটুকু রাস্তা কুহুকে কোলে তুলে নেবার মতো সামর্থ্য তার আছে। শুধু শর্তের কারণে সিএনজি রেখেছিল সে। তবে কুহুর শেষের কথাটাই ঈষৎ হাসি পেয়ে গেল রওনকের। অনুমতি পেতেই রাস্তায় জনসম্মুখে কুহুকে কোলে তুলে নিল সে। সিএনজি চালক এবার দ্বিগুণ আশ্চর্য দৃষ্টি ফেলে তাকিয়ে রইল। লোকটার দিকে তাকিয়ে ভেঙচি কাটল কুহু। হাসি চেপে রেখে কৃত্রিম হতাশা টেনে বলল রওনক। কিছু করার নেই মামা। বউ যখন কোলে ছড়ার আবদার করে বসেছে, কি করে অমান্য করি? ঘরে বউ থাকলে বুঝতেন কত জ্বালা। দিনের পর দিন এভাবেই পুরুষ জাতির উপর অত্যাচার হয়ে আসছে। অবলা শব্দটা বিবাহিত পুরুষদের জন্য হওয়া উচিত ছিল। কতটুকু বলেই হাঁটা ধরল রওনক। সিএনজি চালক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। রওনকের প্রতিটা কথা মাথার এক হাত ওপর দিয়ে গেল কুহুর। সে তো টাকা বাঁচিয়ে দিল, উল্টো রওনক ভাই বলছে কিনা অত্যাচার। এই জন্যই কারো ভালো করতে নেই। বাড়ির কাছে আসতেই কুহু জানালো এইটুকু পথ এলবো সাপোর্ট স্টিকে ভর দিয়ে যাবে। অগত্যা আর কিছু বলল না রওনক, নামিয়ে দিল। বসার ঘরে বসে আছেন রাশেদ জামাল আর শারমিন বেগম। কুহুকে এই অবস্থায় দেখে দুজনে চমকে উঠলেন। রওনক জানালো সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে কুহুর। তীর্যক দৃষ্টি ফেলে রওনকের দিকে তাকালো কুহু। কি সুন্দর মিথ্যা সাজিয়ে নিল। শারমিন বেগম তপ্ত শ্বাস পেলেন। এই মেয়ে চলাফেরা কোনো কালেই পছন্দ ছিল না তার। প্রতিনিয়ত এমন কিছু ঘটতেই থাকবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক তো কুহু। খানিকটা আফসোস করলেন রাশেদ জামাল। পরক্ষণে কুহুকে নিয়ে নিচের রুমে চলে গেল রওনক। বাবা মায়ের চোখের আড়ালতেই ফের কোলে তুলে নিল কুহুকে। ভয়ানক চমকে উঠল কুহু। এতক্ষণ তো কি ভদ্র ছিল, আড়ালে সব অভদ্রতা শুরু হয়ে যায় এই ছেলের।
রুমে এসে কুহুকে খাটে বসিয়ে দিল রওনাক। উঠতে নিলে কলা চেপে ধরল কুহু। খানিকটা ঝুঁকে গেল রওনাক। ভ্রু কুচকে তাকালো কুহু রাগত চোখে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু, মিথ্যে বলা যে গুনাহ জানেন না আপনি? আপনি ফেলে দিয়েছেন আমায় আর বললেন সিঁড়ি থেকে পড়েছি। সত্যটা কেন চেপে গেলেন? রওনাক ইচ্ছে করে কুহুর আরও অনেকটা কাছে এলিয়ে গেল। পেছোতে গিয়ে বালিশে ঠাস করে শুয়ে পড়ল কুহু। চেপে রাখা কলার আলগা করে দিল। নিজেকে ধাতস্থ করে নিয়ে বার কয়েক চোখের পাতা চাপটালো। অন্য পাশ দৃষ্টি সরিয়ে নিল। এই মুহূর্তে কুহুর অবস্থা বেশ বুঝতে পারছে রওনাক। ঠোঁটের কোণে ঈষৎ মৃদু হাসি তার। এক হাতে কুহুর দুই গাল চেপে ধরে নিজের মুখোমুখি করল। এতটা কাছে রওনাক ভাইকে দেখে অস্বস্তিতে পড়ে গেল কুহু। ফিসফিস করে ভরার স্বরে বলল রওনাক, আচ্ছা, সত্যিটা বললে খুশি হতে তুমি? কিভাবে পড়েছো সেটা বাবা মায়ের সামনে বলার মতো? আমতামতা করে বলল কুহু। না, মানে আপনি যে ফেলে দিয়েছেন বলবেন না? এটা বিশ্বাসযোগ্য? আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি পাগল যে তোমাকে ফেলে দিব? সরুন, দরজা খোলা। তো কেন, কোনো সমস্যা হচ্ছে? আমরা তো কিছু করছি না। রওনাকের চওড়া বক্ষস্থল ঠেলে সরিয়ে দিতে চাইল কুহু। হেলাতে পারল না এক চুলো। উল্টো আরও অনেকটা কাছে চলে আসলো রওনাক। কুহুর গলার পাশে মুখ গুজে নিয়ে ফিসফিস করে বলল, তখন তো দিব্যি বরকে নিয়ে বাহাদুরি করলে। আমার শক্তপোক্ত পেটানো শরীর দেখে কি মনে হয় তোমাকে কোলে তুলতে কষ্ট হয় না? সামান্য নিচ থেকে উপর পর্যন্ত একটা চালের বস্তা তোলার জন্য কুলিকে 50 টাকা দিতে হয়। সেখানে এতটা পথ একটা 70 কেজি আটার বস্তা নিয়ে এসেছি। এখন আমার পারিশ্রমিক দিবে কে? কথা বলার সময় রওনাকের উষ্ণ শ্বাস ছড়িয়ে যাচ্ছিল কুহুর গলা আর কানের পাশে। ভয়ানকভাবে পায়ের তলা নিয়ে শিরশির করে উঠছিল। ফের মাথা তুলে কুহুর চোখে দৃষ্টি রাখল রওনাক। চোখে মুখে রাগ টেনে বলল কুহু, 70 কেজি মানে? আর কিসের পারিশ্রমিক দিব আমি আপনাকে? পা কে ভেঙেছে? পা ভালো থাকলে কি আর কোলে উঠতাম নাকি? টাকা বাঁচিয়ে উপকার করলাম, কোথায় ধন্যবাদ দিবে তা না, উল্টো কুলিদের মতো পারিশ্রমিক চেয়ে বসে আছে। ঠিক আছে, দিয়ে দিব আপনার 50 টাকা। তপ্ত শ্বাস ফেলে বলল রওনাক। মেনে নিলাম আমার জন্য পা ভেঙেছে। 50 টাকা জরিমানা দিয়ে নিয়ে আসতাম, টাকা আমার যেত। তুমি অযথা আমার শক্তি অপচয় করালে কেন? এর মূল্য তো টাকা দিয়ে পরিমাপ করব না আমি। রওনাকের কথায় চুপসে গেল কুহু। হাব ভাব ভালো ঠেকছে না। কেন যে তখন কোলে তোলার কথা বলতে গেল। আঙুল দিয়ে কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল রওনাক। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কুহু। ধীরে ধীরে আঙুল নামিয়ে কুহুর গাল স্পর্শ করলো রওনাক। মৃদু কেঁপে উঠল কুহু। নাক স্পর্শ করতেই চোখের পাতা তিত্তির করে কেঁপে উঠল। মুহূর্তের জন্য শ্বাসরোধ হয়ে গেল কুহুর। কাঠের পুতুলের ন্যায় শটান হয়ে শুয়ে রইল। কিছু বলার জন্য ঠোঁট আলগা করতেই আঙুল রেখে থামিয়ে দিল রওনাক। এই মুহূর্তে তার দৃষ্টি কুহুর পেলাব অষ্টযুগালে। এবার বোধহয় কিছুটা ভয় লাগতে শুরু করেছে কুহুর। কি চাইছেন রওনাক ভাই? বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা যে কোনো সময় বেরিয়ে আসবে। চোখের মণি ঘুরিয়ে রওনাককে দেখে যাচ্ছিল কুহু। ধীরে ধীরে আরও অনেকটা এগিয়ে গেল রওনাক। ভয়ানকভাবে চোখ মুখ খিচিয়ে নিল কুহু। মুখের ওপরে ফু পড়তেই ফের চোখ মেরে তাকালো কুহু। ততক্ষণে রওনাক উঠে দাঁড়িয়েছে, হাতঘড়ি খোলায় ব্যস্ত। প্রলম্বিত শ্বাস পেল কুহু। উঠে বসল। কি হলো খানিকক্ষণ আগে? এগিয়ে গিয়ে কাবার থেকে জামা বের করতে করতে বলল রওনাক। হতাশ, আমি খুবই হতাশ। রওনাকের কথা শুনে ভ্রু কুচকে তাকালো কুহু। দীর্ঘশ্বাস ফেলে বলল রওনাক। যে মেয়ের টানা টানা হরিণীর মতো চোখ, বাঁশির মতো সরু নাক, আপেলের মতো গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট থাকে তাকে উপন্যাসিক ভাষায় রূপবতী বলে। আফসোস এর একটাও তোমার মধ্যে বিদ্যমান নেই। চুল ছেঁড়া বিশ্লেষণ করেও সৌন্দর্যের লেশটুকু পেলাম না। আমার মতো সুদর্শন যুবকের কপালে কিনা এরকম একটা মেয়ে ছিল? রওনাকের কথায় কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল কুহু। এতক্ষণ তবে কুহুর রূপের গবেষণা চালাচ্ছিল লোকটা। দাঁত কিরমিরিয়ে বলল সে। যারা রাত কানা হয় যাদের, তারা রাতে কিচ্ছু দেখতে পায় না। আর আপনি তো দিন কানাও। মোটা চশমা ছাড়া যার চলেই না। আমার মতো মেয়ে যে আপনাকে বিয়ে করেছে, নিজেকে সৌভাগ্যবান ভাবুন আপনি। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে রওনাক। হ্যাঁ, খুব সৌভাগ্যবান পুরুষ আমি। রূপে কাঁচকলা, গুণে ঢেঁড়স আর জ্ঞানে মাথা মোটা পেয়েছি একটা, যার সামনে খোলা বইয়ের মতো সব কিছু স্পষ্ট থাকলেও পড়তে জানে না, বুঝতে পারে না কিছু। হুটহাট আজব কাজ করে বসে আর রাগিয়ে তোলে। রওনাকের কথায় রাগ দ্বিগুণ হলো কুহুর। নিজের শিক্ষক বলে একেবারে জ্ঞানের ভাণ্ডারে যেন ফোঁস করে দম ফেলল সে। রাতের খাবার তৈরিতে ব্যস্ত শারমিন বেগম। রিশা বার কয়েক এসেছিল মাকে সাহায্য করতে। মেয়েকে ফিরিয়ে দিয়েছেন শারমিন বেগম।
খানিকক্ষণ সময় নিয়ে আবারও রিসা আসলো। কুহুর জন্য খাবার নিয়ে যেতে হবে। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মেয়েটার। অবশ্য কুহুর উপর খানিকটা অভিমানী হলো রিসার। পা ভেঙেছে একটাবার জানালো না পর্যন্ত। আজকে রৌনকের সঙ্গে দেখা হবার পরেও তো বিষয়টা জানালো না। বিষয়টা খুব কষ্টই দিল তাকে। রিসার এরকম আধিক্যতা দেখতে ভালো লাগছে না শারমিন বেগমের। মেয়েটা পড়া রেখে সেবা নিয়ে পড়েছে। কি দরকার ছিল এমন পা নিয়ে চলে আসার? এই সংসারে তো শারমিন বেগম একাই কাজ করেন, সামলান। বাড়তি সময় নেই অন্যের সেবা করবার জন্য। কিছু সময়ের জন্য রওনক আসলো। কিছু সময়ের মধ্যে রওনক আসলো। খাবারটা রেশা কতখানি গুছিয়ে নিয়েছে তদারকি করলো। পাশে নির্বাক হয়ে দাঁড়িয়ে ছেলে মেয়ের কাণ্ড দেখছেন শারমিন বেগম। হাসি মুখে মায়ের সামনে আসলো রওনক। মন খারাপটুকু আসার পর থেকেই খেয়াল করেছে সে। মনের মতো কিছু না পেলে সেটা ভালো লাগে না, এটাই স্বাভাবিক। মায়ের হাত দুটো ধরে বলল রওনক। তুমি কি রাগ হয়ে আছো মা? আসলে পরিস্থিতি কখন কি হয় আমরা কেউ জানি না। আমি কি কখনো ভেবেছিলাম কুহুকে বিয়ে করব? ওই পরিস্থিতিতে আমার বিবেকে যেটা সায় দিয়েছে আমি সেটাই করেছি। সঠিক ভুল ভাবার মতো সময় পাইনি। মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি, কিন্তু তোমরা এভাবে কষ্ট পেতে থাকলে আমার কাছে খারাপ লাগে মা। আর দুদিন কুহুদের বাড়িতে আন্টির জোড়াজুড়ির কারণে থেকেছি। ছেলের কথায় খানিকটা নরম হলেন শারমিন বেগম। সে যে রাগ এটা রওনক বুঝে ফেলেছে ভেবে লজ্জিত বোধ হলো। হাসার চেষ্টা করে স্বাভাবিক হলেন তিনি। রওনকের মুখেও হাসি ফুটে উঠল। রিসা খাবার নিয়ে ততক্ষণে প্রস্থান করলো। মাকে এতগুলো মিথ্যা বলার কারণে প্রচণ্ড খারাপ লাগছে রওনকের। হতে পারে কুহুকে এখন তার অপছন্দ। সময়ের সাথে পছন্দ হতেও কতক্ষণ। যে কাউকে অপছন্দের তালিকাভুক্ত করবার পূর্বে একবার সুযোগ দিতে হয়। হতে পারে একসময় সেই সবচেয়ে পছন্দের হয়ে গেল। একদিন হয়তো এই কুহুকে নিয়ে মায়ের গর্ব হবে। সেদিন আর এই মিথ্যের জন্য সঞ্চয় হবে না রওনকের। এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ বের করে নিল রওনক। কুহুর পায়ে সেঁক দিতে হবে। দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকিয়ে রইলেন শারমিন বেগম। রিসার সঙ্গে গল্পের ঝুড়ি খুলে বসেছে কুহু। কয়েকদিন পরে তাদের ভর্তির কার্যক্রম শুরু হবে জানালো রিসা। ইতিমধ্যে বই কিনে নিয়েছে সে। আচমকায় চুপ হয়ে গেল কুহু। খাওয়ায় মনোযোগী হলো। রওনক ভাইয়ের খপ্পরে যখন এসে পড়েছে, পড়াশোনা থেকে ইহজন্মে রেহাই মিলবে না নিশ্চিত। রিসা উঠে গিয়ে ওষুধের প্যাকেট নিয়ে আসলো। যথাসম্ভব সাহায্য করলো কুহুকে। পড়ার বিষয় নিয়ে আর আগ বাড়িয়ে কিছু বলল না কুহু। রওনক রুমে প্রবেশ করলো। বরফের কেসটা রিসার দিকে বাড়িয়ে দিয়ে বলল কুহুর পায়ে যেন শ্যাক দেয়। কুহুকে আর চোখে দেখে যাচ্ছিল। খানিকক্ষণ আগে কুহুর রূপ নিয়ে কথা বলায় বেজায় রেগে আছে মেয়েটা। রওনক কথা বললেও কোনো রকম উত্তর দিচ্ছে না। বাধ্য হয়ে রিসাকে ডেকেছে রওনক। দুদিনের কাণ্ড থেকে মিটিমিটি হাসছে রিসা। সাপে নেউলে সংসারে 365 দিনই মান অভিমান থাকবে, জানবারই কথা। কুহুর খাওয়া শেষ হতে শুভরাত্রি জানিয়ে চলে গেল রিসা। দীর্ঘশ্বাস ফেলে কয়েক কদম হেঁটে ব্যালকনিতে চলে গেল রওনক। মেয়েটাকে যত ব্যথা বোঝাতে চায়, উল্টো মনে ব্যথা নিয়ে বসে থাকে নির্বোধ মেয়েটা। আকাশে আজ কোনো নক্ষত্রের দেখা নেই। কালো মেঘ টুকরো ভেসে বেড়াচ্ছে। বাতাস ছড়িয়েছে জোরে। লম্বা লম্বা দম নিল রওনক। বৃষ্টি আসার পূর্বের বাতাসটা মন ভালো করে দিতে ঔষধের মতো কাজ করে। বেশিক্ষণ প্রকৃতির সঙ্গে সন্ধি করতে পারল না রওনক। তার আগেই ঘর থেকে মায়ের ডাক আসলো। খাওয়ার জন্য ডাকতে এসেছেন। রওনক রুমে আসতেই দেখে বিছানায় কুহুর পাশে বসে আছেন শারমিন বেগম। পায়ের খোঁজ নিতে এসেছেন তিনি। ব্যাপারটা খুব ভালো লাগলো রওনকের। মাথা নিচু করে কথা জবাব দিচ্ছিল কুহু। ছেলে আসতেই তাকে নিয়ে বেরিয়ে গেলেন শারমিন বেগম। দৃষ্টি তুলে তাকিয়ে রইল কুহু। এই বাড়িতে কেউ তাকে পছন্দ করে না। রওনক ভাইয়ের চাওয়ার মাঝে হয়তো রূপসী কোনো রমণী ছিল। কুহু যে দেখতে খারাপ এমনটা নয়। অন্যের চোখেও তো তাকে ভালো লাগতে হবে। রওনকের বলা কথাগুলো তীরের মতো বুকে বিঁধেছে। এই লোকটা একটুখানি অপমান করলে, কটু কথা বললে এত কেন কষ্ট হয় বুঝে আসে না কুহুর। বারংবার ভাবে এড়িয়ে যাবে। বেহায়া মন ঠিক ওসব কথা গায়ে মেখে নিয়ে কষ্ট পায়। অথচ এসবের কোনো মূল্যই নেই রওনক ভাইয়ের কাছে। কথাগুলো ভাবতেই চোখ জলে ভিজে উঠল। কুহু ছাড়া সকলেই খাবার টেবিলে উপস্থিত আছে। খাওয়ার মাঝে রাশেদ জামান জানালেন আর 1 বছর তার চাকরির মেয়াদ আছে। এরপরই অবসরপ্রাপ্ত হবেন তিনি। এর আগে রিসার বিয়ের একটা বন্দোবস্ত করতে চান তিনি। বাবার কথা শুনে খাবার মুখে তুলতে গিয়ে থমকে গেল রিসা। সবে ব্যথা ফোলার প্রচেষ্টায় আছে সে। এখন বিয়ে করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। শুধু ঘুমানোর সময়টুকু বাদ দিয়ে বাকি সারাক্ষণই মাথায় করে আশফিকের চিন্তা। বাবার সঙ্গে সহমত পোষণ করলো রওনক। তবে তার একটা শর্ত, যেখানে রিসার বিয়ে হোক তারা যেন ওকে পড়ায়। ছেলে বলার আগেই এই বিষয়টা ভেবে রেখেছেন রাশেদ জামান।
চাকরি রানিং অবস্থায় মেয়ে বিয়ে দিলে ভালো ঘরেই দিতে পারবেন। তবে কথাগুলোতে সন্তুষ্ট হতে পারলেন না শারমিন বেগম। কাঠ গলায় বললেন তিনি। কুহু যদি এতিম আর মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েও এত ভালো জায়গায় বিয়ে হতে পারে,